আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার ট্যাক্সোনমি 12 লেকচার ক্লাস। আমার আজকের টপিকস সাইটোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমি, আমরা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা যখন করছি, আমরা এর আগে জানি শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি। শ্রেণীবিন্যাসে যে উদ্ভিদের যে বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল বৈশিষ্ট্য ব্যবহার করা হয় শ্রেণীবিন্যাসে, বা অ্যানাটমি, পুষ্পের অ্যানাটমি বলো, তারপর হচ্ছে পাতার অ্যানাটমি, তারপর বিভিন্ন ধরনের ট্যাক্সোনমিতে পড়েছে যে কোষ রসায়নের কোষে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু আছে সেগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। আমাদের আজকে আলোচনা করব কোষবিদ্যা নিয়ে, যেগুলো কোষবিদ্যার যে বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাসকরণ এগুলো নিয়ে আলোচনা, গবেষণা বা পর্যালোচনা করা হয় সেটাকে শ্রেণীবিন্যাস বলা হয়, সেটা তোমরা জানো। আবার কোষবিদ্যার ক্ষেত্রে দেখা যায় যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, আকার, আকৃতি, বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা। তো কোষবিদ্যার জ্ঞানকে যখন শ্রেণীবিন্যাসের কাজে লাগানো হয় বা শ্রেণীবিন্যাস, জীবের প্রকরণ বা প্রকরণগত বৈশিষ্ট্য বা তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যখন কোষবিদ্যার জ্ঞানকে কাজে লাগানো হয় তখন সেটাকে বলা হয় সাইটোট্যাক্সোনমি। যদি বলি যে সহজ করে বলা যায় যে কোষবিদ্যার ব্যবহার, একটা ট্যাক্সোনমিতে কোষবিদ্যার ব্যবহারকেই বলা হয় সাইটোট্যাক্সোনমি। এক্ষেত্রে যে কোষের যে বৈশিষ্ট্য, যেমন হচ্ছে যে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি, মরফোলজি, এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় কোথায়? সাইটোট্যাক্সোনমিতে। মানে জীবের প্রকরণ এবং প্রকরণগত যে বৈশিষ্ট্য বা ভেরিয়েশন বলো বা হচ্ছে যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, সেগুলো সাইটোট্যাক্সোনমিতে ব্যবহার করা হয়। এর মাধ্যমে কি হয় যে শ্রেণীবিন্যাস সে উদ্ভিদের শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়, আবার হচ্ছে যে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয় এটাতে। তো এই যে বলছি যে সাইটোট্যাক্সোনমির কথা বলছি যে কোষবিদ্যার ব্যবহার, তো তাহলে কোষের কোন কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয় এটাতে? ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের মরফোলজি, ক্রোমোজোম ব্যান্ডিং বা ক্রোমোজোমের ব্যান্ডিং বলতে পারি, ক্রোমোজোমের আচরণ বা বিহেভিয়ার, বিশেষ ক্রোমোজোমের উপস্থিতি। কোষের যে এই বৈশিষ্ট্যের কথা বলছি, যেগুলো হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের মরফোলজি, ক্রোমোজোমের ব্যান্ডিং, ক্রোমোজোমের আচরণ, বিশেষ ক্রোমোজোমের উপস্থিতি, এই বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা কোথায়? সাইটোট্যাক্সোনমিতে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হয় এবং হচ্ছে কি অনেক শ্রেণীবিন্যাসের জটিল সমস্যার সমাধানে সাইটোট্যাক্সোনমি প্রয়োগ করা হয় অনেক ক্ষেত্রে। এবং হচ্ছে যে একটা উন্নত আধুনিক ট্যাক্সোনমিতে সাইটোট্যাক্সোনমির ব্যবহার দিন দিন গুরুত্ব পাচ্ছে। এবং হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো বলছি যে ক্রোমোজোমের, কারণ হচ্ছে ক্রোমোজোম হচ্ছে কি, আমরা সবাই জানি যে জীবের যে বংশগত চরিত্র বহন করে যে জিন, সেই জিনের বাহক হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যেই কি থাকে? যে জিন থাকে। এবং প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যা কি নির্দিষ্ট, এবং এইটা স্বতন্ত্র, প্রত্যেকটা গঠন বৈশিষ্ট্যে তারা স্বতন্ত্র। এবং হচ্ছে কি এটা একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুব একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা জীবের ক্ষেত্রে, যে ক্রোমোজোম সংখ্যাটা। এবং জীবের যে বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় সেগুলো মূলত কি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? এই যে জিনের বাহকটা, জিনটা কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। প্রত্যেকটা জীবের কি ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, কিন্তু অসংখ্য জিন থাকে, জিন থাকে প্রত্যেকটা জীবের। ক্রোমোজোম ফিক্সড রেখে প্রত্যেক মানে জিনগুলো কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এবং এটা কি করে? বংশগত বৈশিষ্ট্য বহন করে, বংশ পরস্পরায় বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়। এবং তাহলে কি হলো যে ক্রোমোজোম, যে এই যে জীবের বৈশিষ্ট্য, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় তা মূলত কি দ্বারা? জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে যদি ক্রোমোজোমের চেঞ্জ হয়ে যায় বা জিনের কোনো বৈশিষ্ট্য চেঞ্জ হয়, তাহলে কি হবে? উদ্ভিদের বৈশিষ্ট্যেরও চেঞ্জ হয়ে যাবে।
এবং এই বৈশিষ্ট্যগুলো কি যে জিন দ্বারা যে নিয়ন্ত্রিত হয় বৈশিষ্ট্য। সুতরাং দেখা যায় যে কি যে জীবের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কথা বললাম যে ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় যে বংশগত বৈশিষ্ট্য, এই যে এটা ক্রোমোজোম যে ফিক্সড একটা বৈশিষ্ট্য বা এই যে এগুলোকে জীবের বিভিন্ন ধরনের যে শনাক্তকরণের ক্ষেত্রে বা আকার আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে ইয়াতে, এবং হচ্ছে যে উদ্ভিদের প্রজাতি সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে কাজে লাগানো যায় কোথায় সাইটোট্যাক্সোনমিতে। তো আমি বলেছি যে কোন বৈশিষ্ট্যগুলো কাজে লাগানো যায় সেটা হচ্ছে কি ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের মরফোলজি, ক্রোমোজোম ব্যান্ডিং, ক্রোমোজোমের আচরণ, বিশেষ ক্রোমোজোমের উপস্থিতি। তো ক্রোমোজোমের এই যে যে সংখ্যাটা কথা বললাম, যে এই যে ক্রোমোজোমের কথা বললাম যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। মানুষের কয়টা ক্রোমোজোম ক্লাসে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, ঠিক আছে, জানো সবাই তাই না? 23 জোড়া, 46টি। পেঁয়াজের ক্ষেত্রে 16টি। তো প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই যে বললাম যে ক্রোমোজোমের সংখ্যাটা কি নির্দিষ্ট বললাম। এবং হচ্ছে যে এটা ক্রোমোজোমটি ধরো যে এটা একটা ক্রোমোজোম, এখানে জিন থাকতে পারে, এখানে জিন থাকতে পারে, এরকম অনেক শত শত জিন থাকতে পারে। আবার হলো কি যদি সেন্ট্রোমিয়ার বলি, হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আবার ক্রোমোজোমকে কি বিভিন্ন ভাগেও আবার ভাগ করা যায়, তাই না? তোমরা যদি জানো, যদি বলি যে এটা ক্রোমোজোম সেন্টিমিটার, ক্রোমোজোমের দুইটা বাহুটাকে সমান ভাগে ভাগ করা যায়, এটা কি মেটাসেন্ট্রিক বলা হয়। ক্রোমোজোমের দুইটা বাহু মেটাস সমান সমান দুইটা ভাগে মাঝখানে যেটা থাকে সেন্টিমিটারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে মেটাসেন্ট্রিক বলতে পারি। তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, মাঝখান থেকে একটু দূর এগিয়ে যেটা যে ক্রোমোজোমকে দুইটা ভাগে ভাগ করেছে সেন্টিমিটার, সেটা বলতে পারি। বা হচ্ছে যে কি অ্যাক্রোসেন্ট্রিক, কিনারের কাছাকাছি থাকলে। টেলোসেন্ট্রিক, একদম প্রান্তের দিকে যদি থাকে সেন্টিমিটারটা ক্রোমোজোমে, সেটাকে বলা হচ্ছে কি টেলোসেন্ট্রিক, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোসিসে কোষ বিভাজন। আবার এটা দেখা যাচ্ছে যে সেন্টিমিটারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমটা। আবার অ্যানাফেজে গিয়ে দেখা যায় কিরকম ভি শেপ দেখা যায়, তাই না? সেন্টিমিটারের অবস্থান অনুযায়ী মাইটোসিসে অ্যানাফেজে ভি হতে পারে বা হচ্ছে কি জে হতে পারে, আবার আই হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের শেপ হতে পারে। এটা হলো ক্রোমোজোমের কথা বললাম যে কোথায় আছে। তো এই যে বলছি যে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট এবং ধ্রুব। তো এবং হচ্ছে এটাকে এই যে বৈশিষ্ট্যটা এটাকে কি শ্রেণীবিন্যাসে সাইটোট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে এই বৈশিষ্ট্যটা ক্রোমোজোমের শ্রেণীবিন্যাসে গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। এই যে বললাম যে প্রত্যেকটা এইটাকে কি বলা হয় তাহলে, এই স্ট্রিক বার্জার 1984 বলেছে যে the number as well as the size and shape of a chromosome of a species is usually constant and is called its karyotype. স্ট্রিক বার্জার নাম শুনছো মনে হয়, জেনেটিক্স পড়তে গিয়ে স্ট্রিক বার্জার। আচ্ছা, তোমরা আরো পরবর্তীতে যখন জেনেটিক্স পড়বে তখন স্ট্রিক বার্জারের নাম অনেক আসবে জেনেটিক্স এর ক্ষেত্রে। তো কি বলেছে, দ্য নাম্বার as well as the size and shape of a chromosome of a species is usually constant and is called its karyotype. কি বলা হয়েছে যে প্রত্যেকটা জীবের ক্রোমোজোমের সংখ্যা এবং হচ্ছে কি আকারটা হচ্ছে কি ফিক্সড থাকে, ধ্রুব, এবং এটাকে তার কি বলা হয় ক্যারিওটাইপ বলা হয়। কে বলেছে? স্ট্রিক বার্জার, উনি বলেছে এই কথাটা বলেছেন। তো যদি বলি যে মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গুলোকে যেভাবে দেখা যায়, হ্যাঁ, অবিকল তার সেই ছবিটাকে বলা হয় ক্যারিওটাইপ।
এবং এই ছবিগুলোকে যদি এক তুলনামূলক নিরীক্ষণের জন্য সাজিয়ে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে যদি ছবি তোলা হয় বা যে ছবি পাওয়া যাবে তাকে বলা হয় কেরিওগ্রাম বা কি বলা হয় কেরিওগ্রাম বা ইডিওগ্রাম। ঠিক আছে, আমরা জানলাম ক্যারিওটাইপ কি। ক্যারিওটাইপ তো বললাম যে প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যা কি নির্দিষ্ট, প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা এবং হচ্ছে আর আকার আকৃতি ফিক্সড, একদম কনস্ট্যান্ট এবং ধ্রুব। এটাকে বলা হচ্ছে যে ক্যারিওটাইপ। বলেছে যে এটা যদি বলি যে প্রত্যেকটা যে মেটাফেজে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলোকে যেভাবে দেখা যায় তার অবিকল ছবিটাকে বলা হচ্ছে ক্যারিওটাইপ। এবং এই যে ছবিগুলোকে সেটাকে যদি তুলনামূলক নিরীক্ষণের জন্য বড় থেকে ছোট সাজানো হয় তবে সেটাকে বলা হয় ইডিওগ্রাম বা ক্যারিওগ্রাম। তো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সাইটোট্যাক্সোনমি ব্যবহার, এটা একটা আধুনিক ট্যাক্সোনমিতে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। যেটা হচ্ছে ক্যামোট্যাক্সোনমি ব্যবহার করা তোমরা জেনেছো, এর আগে আমরা আগের ক্লাসে ক্যামোট্যাক্সোনমি পড়েছি, সেটা জেনেছি যে কোষ রসায়নের বিভিন্ন ব্যবহার, রাসায়নিক বস্তু ব্যবহার। আজকের ক্লাসে আমরা জানবো যে কোষের বিভিন্ন বস্তু যেগুলো আছে, যে জিন নিয়ন্ত্রিত যেটা ক্রোমোজোমের ব্যবহার, যেটা ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের মরফোলজি, ক্রোমোজোম ব্যান্ডিং, ক্রোমোজোমের আচরণ এবং হচ্ছে বিশেষ ক্রোমোজোমের উপস্থিতি বা বি ক্রোমোজোমের উপস্থিতি যেটা। তো ক্রোমোজোমের সংখ্যার ক্ষেত্রে যদি বলি যে আমরা কয়েকটা উদাহরণও জানবো, তো তার আগে আমি একটু উদাহরণ ডিটেলসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে কি কি ক্ষেত্রে তাহলে এই যে সাইটোট্যাক্সোনমির কথা বলছি, যে ট্যাক্সোনমির সমস্যার সমাধানের ক্ষেত্রে বা হচ্ছে ট্যাক্সোনমিতে মানে কোশ্চেন আসতে পারে তোমাদের বিভিন্নভাবে ইয়াটা শ্রেণীবিন্যাসে কোষবিদ্যার ব্যবহার এভাবেও আসতে পারে, বা হচ্ছে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় বা শ্রেণীবিন্যাসের সমস্যার সমাধানে, কিংবা হতে পারে কোশ্চেন উৎপত্তি এবং বিবর্তনে। উৎপত্তি এবং বিবর্তনে কিভাবে ভূমিকা রাখে সাইটোট্যাক্সোনমি। ঠিক আছে, সাইটোট্যাক্সোনমি ব্যবহার বা ভূমিকা। তো এই যে যেটা বললাম যে অন্যান্য অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ন্যায় বা যে কোনো অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের ন্যায় ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি বা ক্যারিওটাইপ যেটা বলা, যে এগুলো জীবের প্রকরণগত পার্থক্য বা তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটা কি ট্যাক্সোনমিতে ক্রোমোজোমের গুরুত্ব বা ট্যাক্সোনমিতে বলা যেটা যে ক্রোমোজোমের গুরুত্ব বা ব্যবহার, যেটা বৈশিষ্ট্যগুলো ব্যবহার হয়। আরেকটা হতে পারে যে মেইন একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে ক্রোমোজোমের হচ্ছে যে প্রত্যেকটা, যে আমরা জানি যে বংশগত বৈশিষ্ট্য যেটা হচ্ছে কি যে জিন নিয়ন্ত্রিত করে, নিয়ন্ত্রক, সেটার বাহক হচ্ছে কি ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে জিনগুলো থাকে, এগুলো বংশগত বৈশিষ্ট্য সে কি করে বহন করে নিয়ে যায় বংশ পরস্পরা। আবার হচ্ছে যে তোমার হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে বললাম যে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি একটা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে এবং তাদের গঠন বৈশিষ্ট্য বা আঙ্গিক বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায় তাদের ক্ষেত্রে। এই বৈশিষ্ট্যটাও শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কাজে লাগানো যায়, এদিক থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় যে এই যে বললাম যে জীবের বৈশিষ্ট্য প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয় সেগুলো সবগুলো কি জিন নিয়ন্ত্রিত। দেখা যায় যে কোনো কারণে যদি এই যে ক্রোমোজোমের বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন হয় তবে কি হচ্ছে মিউটেশন হতে পারে। হ্যাঁ, এই যে বৈশিষ্ট্যগুলো সাধারণত কি বলেছে যে কনস্ট্যান্ট বা ধ্রুব বৈশিষ্ট্য, কিন্তু এগুলো হচ্ছে আবার চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে? যেটা হচ্ছে কোনো কারণে যদি চেঞ্জ হয়ে যায় তবে সেক্ষেত্রে কি দেখা যায় যে মিউটেশন ঘটতে পারে। সে ফলে কি হয় যে প্রকরণ, নতুন ধরনের ভ্যারাইটি বা নতুন একটা প্রকরণ তৈরি হয়। বলা যায় যে জীবে কি নতুন প্রজাতির উদ্ভবের ক্ষেত্রেও কি হয় যে সাইটোট্যাক্সোনমি বা ক্রোমোজোমের ব্যবহার রয়েছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমের সংখ্যা বা যে গঠন বলেছি যে ফিক্সড, কিন্তু এটাও অনেক সময় পরিবর্তন হতে পারে, যার ফলে কি হয় যে উৎপত্তি বলো, নতুন প্রজাতি ভেরিয়েশন সৃষ্টি বা নতুন প্রজাতির উদ্ভব বা উৎপত্তি বলো, বিবর্তন, ওই ব্যক্তি এটাতেও সে ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রজাতি বলো, গণ বা পরিবার সৃষ্টিতে বা এদের মধ্যে এদের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে কিংবা হচ্ছে যে এদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই ক্রোমোজোমের এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে, এগুলি হচ্ছে যে ক্রোমোজোমের গুরুত্ব যেটা হচ্ছে বা ব্যবহার, যেটা সাইটোট্যাক্সোনমিতে ব্যবহার করা হয়। যে এগুলো মেইন বৈশিষ্ট্য যেটা মানে জীবের আমরা জানি যে জিন দ্বারাই সমস্ত বৈশিষ্ট্য কি নিয়ন্ত্রিত হয়।
তো ক্রোমোজোমটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ হচ্ছে যে সবকিছু বৈশিষ্ট্যটা কি করে, জীবের বৈশিষ্ট্য সে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যেটা জিন মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। তো জীবের ক্রোমোজোমের যদি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় বা কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায়, তবে সেক্ষেত্রে কি হয় যে জীবের বৈশিষ্ট্যটাও চেঞ্জ হয়ে যায়, নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়। প্রজাতির উৎপত্তি বলো, অভিব্যক্তি বলো, বিবর্তন বলো, কিংবা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ট্যাক্সনের ক্ষেত্রে ক্রোমোজোমের বৈশিষ্ট্য সফলজনকভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, এই হচ্ছে যে ক্রোমোজোমের ব্যবহার বা তাৎপর্য। আসলে আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে জিনিসগুলো দেখি যে কি বলেছি। যে প্রশ্ন তোমাদের যখন পরীক্ষায় আসে যে প্রশ্নগুলো, যেটা বলেছি যে সাইটোট্যাক্সোনমিতে বা শ্রেণীবিন্যাস তত্ত্বের উৎপত্তি বা শ্রেণীবিন্যাসের উৎপত্তি এবং অভিব্যক্তি নির্ণয়ে কি সাইটোট্যাক্সোনমির ব্যবহার বা কোষবিদ্যার ব্যবহার, বা কোষবিদ্যার কোন বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয়, বা ক্রোমোজোমে কোন বৈশিষ্ট্যগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা হয়, সেগুলো উদাহরণ সহ দাও। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ পড়ি আজকে। আমি কি বলেছি প্রথমে, যে ক্রোমোজোমের কোন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় বলেছি। 1 নম্বরে বলেছি ক্রোমোজোমের সংখ্যা। প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমের সংখ্যাটা কি নির্দিষ্ট, এবং হচ্ছে কি একটা ধ্রুব সংখ্যা, যে কনস্ট্যান্ট। তো এই বৈশিষ্ট্যটাকে বেশ সফলজনকভাবে বা স্বাতন্ত্র্য একটা বৈশিষ্ট্য এটা, যে এটা গুরুত্ব সহকারে শ্রেণীবিন্যাসে ব্যবহার করা যায়। এই বৈশিষ্ট্যটা দেখা গিয়েছে যে যে সমস্ত ক্ষেত্রে যে প্রজাতিগুলোর ক্রোমোজোম সংখ্যা বা আকার আকৃতিতে মিল রয়েছে, সেগুলো হচ্ছে নিকট সম্পর্কযুক্ত। অর্থাৎ হচ্ছে নিকট সম্পর্কযুক্ত যে ট্যাক্সনগুলো, তাদের মধ্যে কি থাকে, যে ক্রোমোজোম সংখ্যাটা নির্দিষ্ট থাকে এবং হচ্ছে কি তাদের হচ্ছে মধ্যে মিল থাকে, সম্পর্ক তারা কাছাকাছি থাকে, যে একই রকম থাকে। তার মানে কি দূর সম্পর্কযুক্ত যেগুলো, সেগুলো কি তাদের ক্রোমোজোম সংখ্যাতে ভিন্নতা দেখা যায়। তো এই বৈশিষ্ট্য দিয়ে জানা যায় যে কোন কোন পরিবার বা কোন কোন বর্গ বা কোন কোন ট্যাক্সন নিকট সম্পর্কযুক্ত, সেটা জানা যায়। তো মিনটিয়ান নামক একজন বিজ্ঞানী শ্রেণীবিন্যাস মিনজান বলেছেন যে সেটা হচ্ছে যে মিনজানের মতে বর্তমানে যে প্রজাতিগুলো, যে স্পেসিসগুলো রয়েছে, তার অধিকাংশই পলিপ্লয়েডি। বর্তমানে যে প্রজাতিগুলো রয়েছে তার অধিকাংশই কি পলিপ্লয়েডির মাধ্যমে উৎপত্তি লাভ করেছে। পলিপ্লয়েডির মাধ্যমে উৎপত্তি লাভ করেছে। এই ক্রোমোজোম সংখ্যা সাধারণত যে বড় যে 2 গুণ 3 গুণ বা 4 গুণ হয়ে ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড ধরনের পলিপ্লয়েড সিরিজের সৃষ্টি হয়েছে। কি বলেছি, যে 2 গুণ 3 গুণ বা 4 গুণ। এটা কি ক্রোমোজোমের সংখ্যার কথা বলেছি। যে বর্তমানে কে বলেছে, যে মিনজান নামক একজন বিজ্ঞানী বলেছে কি, যে বর্তমানে যে উদ্ভিদগুলো প্রজাতিগুলো রয়েছে তার অধিকাংশই হচ্ছে কি পলিপ্লয়েডের মাধ্যমে উৎপত্তি লাভ করেছে। তো এইভাবে পলিপ্লয়েডের মাধ্যমে কি ক্রোমোজোমের সংখ্যা 2 গুণ 3 গুণ বা 4 গুণ হয়ে 4 গুণ বৃদ্ধি পেতে কি হয়েছে, যে ডিপ্লয়েড, 2 গুণ থেকে ডিপ্লয়েড, 3 গুণ থেকে হচ্ছে ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড সিরিজের, পলিপ্লয়েড সিরিজের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, ক্রোমোজোমের সংখ্যা 2 গুণ 3 গুণ বা 4 গুণ বৃদ্ধি পেয়ে কি হয়েছে, যে ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড ধরনের সিরিজের মানে পলিপ্লয়েড সিরিজের উদ্ভব হয়েছে। ঠিক আছে, এটা ক্রোমোজোমের সংখ্যা পলিপ্লয়েডের মাধ্যমে তৈরি হয়েছে। যেটা এটা অবশ্যই ব্যতিক্রম অনেক সময় দেখা যায়, তবে একটা উদাহরণ দেখা যায় পলিপ্লয়েডের মাধ্যমে যে প্রজাতির উদ্ভূতি হয়েছে, সেটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। ন্যাস্টারটিয়াম অফিসিনালিস, ক্রোমোজোম সংখ্যা 2x আরেকটা প্রজাতি
ইকুয়াল টু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16, দ্বিগুণ হয়ে কি হচ্ছে 32 ক্রোমোজোম সংখ্যা, টেট্রাপ্লয়েড বা 4 গুণ হয়ে যেটা হচ্ছে 64 ক্রোমোজোম সংখ্যা। এটা পলিপ্লয়েডির মাধ্যমে উৎপত্তি হয়েছে। তো এভাবে পলিপ্লয়েডির মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভিদের উৎপত্তি এবং হচ্ছে কি এক্সাম্পল পাওয়া যায় যে পলিপ্লয়েডির মাধ্যমে বিভিন্ন নতুন প্রজাতির উদ্ভবও হতে পারে। সেটা এই যে ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয়ে ক্রোমোজোম সংখ্যা যে বৃদ্ধি পেয়ে যে পলিপ্লয়েডির মাধ্যমে বিভিন্ন প্রজাতির উৎপত্তি হতে পারে। ঠিক আছে, এবং এদের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। আরেকটা এক্সাম্পল দিতে পারি যে ক্রোমোজোমের সংখ্যার ক্ষেত্রে সংকরায়ন এবং দ্বিতন এমফিপ্লয়েডি এমফিপ্লয়েডির মাধ্যমেও নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। ঠিক আছে, সংকরায়ন এবং হচ্ছে কি দ্বিতনের মাধ্যমেও নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। এক্ষেত্রে মরফোলজিক্যাল ক্রোমোজোমের সংখ্যা এবং হচ্ছে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেও দেখা গিয়েছে যে এই যে সংকরণের মাধ্যমে যে বিভিন্ন ধরনের উদ্ভিদের উৎপত্তি এবং হচ্ছে কি এদের মধ্যে ফাইলোজেনি নির্ণয় করা যায় উদ্ভিদের পদ্ধতি সমূহের মাধ্যমে মানে কিসের মাধ্যমে? একটা বলেছি যে পলিপ্লয়েডির মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভব হতে পারে, আরেকটা কি বলেছি যে সংকরায়ন এবং হচ্ছে বা অথবা এমফিপ্লয়েডি বা দ্বিতনের মাধ্যমে কি হতে পারে যে নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। বা ক্রোমোজোম সংখ্যাটা যে আকার বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে ক্রোমোজোমের এই যে বললাম যে সংকরায়ন বা এমফিপ্লয়েডির মাধ্যমে যে নতুন প্রজাতির উদ্ভব সেগুলো হচ্ছে যে উদ্ভিদের মধ্যে তাদের মধ্যে উৎপত্তি, তাদের মরফোলজি তাদের উৎপত্তি এবং হচ্ছে কি ফাইলোজেনি সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হচ্ছে যে ব্রাসিকা যেটা হচ্ছে তোমরা জানো যে কি ব্রাসিকেসি পরিবারের একটা উদ্ভিদ হচ্ছে ব্রাসিকা, যেটা হচ্ছে কি সরিষা, তাই না? এটার এক্সাম্পল দিতে পারি আমরা যে ব্রাসিকা গণের বিভিন্ন প্রজাতির বাসিকা গণের বিভিন্ন অন্তগণের বাসিকা যে ইয়াটা আছে গণের বিভিন্ন মানে সংকরের অন্তগণের ইয়ার মধ্যে একটা সম্পর্ক দেখানো যেতে পারে। এটা কিসের মাধ্যমে? যে সংকরণ এবং দ্বিতনের বা এমফিপ্লয়েডির যে একটা এক্সাম্পল হিসেবে ব্রাসিকার কথা বলা যায়, যে যেটা হচ্ছে কি যে এই প্রজাতির মধ্যে উৎপত্তিটা হচ্ছে যে পলিপ্লয়েডি। একটা তো আমরা এক্সাম্পল দিয়েছি যে ন্যাস্টার্টিয়াম, যেটা এক্সাম্পল দিয়েছি সেটা পলিপ্লয়েডির মাধ্যমে, আর এক্ষেত্রে হচ্ছে যে সংকরণের মাধ্যমে যে উদ্ভব হয় নতুন প্রজাতি যে ক্রোমোজোম সংখ্যা, সেক্ষেত্রে কি হয় দ্বিতনে হতে পারে বা সংকরণের মাধ্যমে নতুন একটা প্রজাতি উদ্ভব হতে পারে। এক্ষেত্রে এক্সাম্পল উল্লেখযোগ্য একটা এক্সাম্পল হচ্ছে ব্রাসিকা। তো ব্রাসিকার কয়েকটি গণের মধ্যে আন্তঃসংকর গণের মধ্যে সম্পর্কটা যদি দেখাই আমি, দেখো আমরা জানি যে কি ব্রাসিকার বিভিন্ন ইয়া আছে, যে ব্রাসিকা নাপাস, তারপর হচ্ছে বাসিকা রেপা বলো, বাসিকা কেরিনাটা, বাসিকা জানসিয়া, বাসিকা নিগ্রাম, এরকম বিভিন্ন প্রজাতি আছে। যেমন সাদা সরিষা, রায় সরিষা, মানে সরিষার বিভিন্ন প্রজাতির কথা বলছি, যে এদের বিভিন্ন আন্তঃগণ মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এর ক্রোমোজোম সংখ্যা আচ্ছা আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি, যেহেতু আমার বোর্ডটা ছোট দেখা যাচ্ছে না, আমি ছোট করে লিখি। দেখো ব্রাসিকা ওলারেসিয়া,
আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে সংকরণ এবং দ্বিতনের মাধ্যমে যে নতুন প্রজাতির উদ্ভব হয়, সেক্ষেত্রে হচ্ছে ব্রাসিকা গণের একটা এক্সাম্পল। ব্রাসিকা গণের এখানে কয়টা পদ্ধতি দেখিয়েছি, যে তিনটা 6টা পদ্ধতি এখানে নাম দেওয়া আছে, যে বিভিন্ন আন্তঃগণ মানে আন্তঃসংকর প্রজাতির মধ্যে সম্পর্ক, প্রজাতিগুলোর মধ্যে কিভাবে সংকরণ এবং এমফিপ্লয়েডির মাধ্যমে। এটা হচ্ছে যে এটা সংকরণ এবং হচ্ছে ইয়ার মাধ্যমে দ্বিতনের মাধ্যমে যে ব্রাসিকা গণের বিভিন্ন প্রজাতির মধ্যে যে আন্তঃসম্পর্ক, যেটা আন্তঃপ্রজাতি সমূহের মধ্যে, সেই সম্পর্কটা দেখানো হয়েছে। এখানে দেখো যে ব্রাসিকা রাপা, আমি একটা এখানে 6টা পদ্ধতি আছে যে দেখাচ্ছি আমি। ব্রাসিকা রেপা এবং হচ্ছে ব্রাসিকা অলারেসিয়া, এই প্রজাতিগুলোর মাঝে আচ্ছা এই দুইটা এই শৈশব এই দুইটা গোত্রের মধ্যে, গ্যামেটের মধ্যে সংকরণের মাধ্যমে অপেক্ষাকৃত অনুর্বর ব্রাসিকা নাপাসের সৃষ্টি হয়েছে, যে উদ্ভব হয়েছে। এবং হচ্ছে যে এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা দ্বিতনের মাধ্যমে, এটার ক্রোমোজোম সংখ্যা কত 20, এটার হচ্ছে 80। এই দুইটা দেখো মিলিত দ্বিতনের মাধ্যমে 38 ব্রাসিকা নাপাস অপেক্ষিত একটা অনুর্বর প্রজাতির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই দুইটা গ্যামেটের মাধ্যমে। আবার এই দুইটা থেকে দেখো যে এটা মিলে এটা, আর এটা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো যাই হোক, এই ব্রাসিকা অলারেসিয়া এবং হচ্ছে ব্রাসিকা নিগে এই দুটা থেকে এই তৈরি হয়েছে। ঠিক আছে, একটা প্রজাতি। তো এই প্রজাতিগুলোর মধ্যে যদি দেখা যায় যে এই যে 3টা প্রজাতির কথা যদি বলি, বা এই 3টা প্রজাতির মধ্যে দেখা যায় যে ক্রোমোজোমের সংখ্যা বা আকার আকৃতি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে এদের মধ্যে এরা অপেক্ষিত নিকট সম্পর্কযুক্ত। ঠিক আছে, এই যে ব্রাসিকা নাপাস বললাম, ব্রাসিকা রেপা, ব্রাসিকা অলারেসিয়া, এগুলোর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে এদের মধ্যে এরা হচ্ছে নিকট সম্পর্কযুক্ত। এই দুইটার গ্যামেটের মধ্যে কি সংকরণের মাধ্যমে অপেক্ষিত অনুর্বর ব্রাসিকা নাপাসের তৈরি হয়েছে। ঠিক আছে, এবং ক্রোমোজোম সংখ্যা দ্বিতনের মাধ্যমে কত হয়েছে 38। ঠিক আছে, তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্ক বা হচ্ছে যে উৎপত্তি এবং অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রে বা প্রজাতির কোনো অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা গুরুত্ব সহকারে ব্যবহার করা যায়। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ক্রোমোজোম সংখ্যা। তো এই প্রশ্নের মাঝে সাইটোট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যাটা মেনশন করে দেয় অনেক সময়, যে ক্রোমোজোম সংখ্যা কিভাবে উদ্ভিদের ট্যাক্সোনমিতে ব্যবহার করা হয়, যে সাইটোট্যাক্সোনমির এই বৈশিষ্ট্যটা এক্সাম্পল একটু মেনশন করে দেয় অনেক সময়। তো যার জন্য দেখা যায় যে এই এক্সাম্পল এক একটা ক্ষেত্রে দেখা যায় যে বেশ কয়েকটা করে এক্সাম্পল এই ক্ষেত্রে চলে আসে। তো আমি 3 নম্বর এক্সাম্পলে যাচ্ছি। দেখো, লভ অ্যান্ড লভ নামক একজন লভ অ্যান্ড লভ দুজন বলেছে যে কি 1961, যে দুটি ট্যাক্সা যদি বাহ্যিক বৈশিষ্ট্যে কি হয় পার্থক্য মণ্ডিত হয়, হ্যাঁ, এবং তাদের ক্রোমোজোম সংখ্যাটা যদি ভিন্ন হয়, তবে ট্যাক্সা দুটিকে পৃথক বলা যাবে। কি বলেছি যে লভ এন্ড লভ বলেছেন যে 1961, দুটি ট্যাক্সা যদি বাহ্যিক বৈশিষ্ট্যে কি হয় যে পার্থক্য মণ্ডিত হয়, এবং হচ্ছে তাদের ক্রোমোজোম সংখ্যা যদি ভিন্ন হয়, তবে ট্যাক্সা দুটিকে পৃথক বলা যাবে। সেটা কি ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে বলেছে। যে মরফোলজি বাহ্যিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা জানি যে বাহ্যিক মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, যেটা আমরা বাহ্যিক দিক থেকে দেখতে পাই, মানে আকার আকৃতি শেপ যেটা বাহ্যিকভাবে দেখা যায়। ঠিক আছে, এবং হচ্ছে যে এটা কি বলা হয়েছে যে ক্রোমোজোম সংখ্যা যদি তাদের ভিন্ন হয় এবং হচ্ছে আকার দুইটার যদি বাহ্যিক বৈশিষ্ট্যে পার্থক্য মণ্ডিত হয়, তবে ট্যাক্সা দুটিকে কি বলা যাবে একটা পৃথক ট্যাক্সা বলে গণ্য করা হবে। আরেকজন বিজ্ঞানী 4 নম্বর এক্সাম্পলে দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। গান্ডারসন নামক একজন বিজ্ঞানী কি বলেছে, গান্ডারসন বলেছেন যে ক্রোমোজোম সংখ্যা, গান্ডারসন কি করেছে যে ক্রোমোজোম সংখ্যা এবং হচ্ছে কি মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে উনি একটা উন্নত ধরনের একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছেন, যেখানে উনি বলেছে যে গুপ্তবীজী উদ্ভিদের গুপ্তবীজির আদি গুপ্তবীজী, যেটা হচ্ছে কি ম্যাগনোলিয়াসি, ম্যাগনোলিওফাইটা, আদি গুপ্ত, এটা আবার মনে করো না, আচ্ছা, আদি গুপ্তবীজী উদ্ভিদগুলোতে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যা উন্নত বর্গগুলোর তুলনায় কম। ঠিক আছে, উন্নত পরিবারগুলোর তুলনায় কম। এটা কে বলেছে? গান্ডারসন নামক একজন বিজ্ঞানী বলেছে। কিসের উপর ভিত্তি করে? ক্রোমোজোম সংখ্যা
এবং হচ্ছে কি ক্রোমোজোমের যে মরফোলজি সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলেছে যে একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছে। যে শ্রেণীবিন্যাসে উনি বলেছেন যে আদি গুপ্তবীজী উদ্ভিদগুলোতে ক্রোমোজোম সংখ্যা যে উন্নত উদ্ভিদগুলোর ক্রোমোজোম সংখ্যা থেকে কম থাকে। ঠিক আছে, এটা কিসের উপর ভিত্তি করেছে? ক্রোমোজোমের সংখ্যা এবং হচ্ছে যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য সেটার বেসিসে উনি যে শ্রেণীবিন্যাসটা প্রদান করেছে সেখানে ওই কথাটা উল্লেখ করেছে। তো আমরা আজকে কি করলাম যে ক্রোমোজোমের সংখ্যার এক্সাম্পল দিলাম, 4টা এক্সাম্পল পড়েছি। এই যে বলছি যে কোষবিদ্যার সহায়তায় যে ক্রোমোজোমের সংখ্যার কথা বলা হচ্ছে যে, বা ক্রোমোজোমের আকার আকৃতি মরফোলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো, ক্রোমোজোমের আচরণ, মিয়োসিসে কিরকম আচরণ হবে, বা হচ্ছে যে তার হেটারোক্রোমাটিক অঞ্চল বা যে মরফোলজির ক্ষেত্রে আসবে হেটারোক্রোমাটিক অঞ্চল বা কাইজমা ফ্রিকোয়েন্সি, ক্রোমোজোমের ব্যান্ডিং যেটা কিনা হয় যে বিশেষ ক্রোমোজোমের উপস্থিতিতে, যেটা বি ক্রোমোজোম, বা হচ্ছে আরেকটা জিনিস হতে পারে যেটাকে কি বলেছি যে ক্রোমোজোমের আচরণ, মিয়োসিস কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোমের যে আচরণগুলো সেটার উপর ভিত্তি করে। তো এই জিনিসগুলো আরো পয়েন্ট আছে, আরো অনেকগুলো এক্সাম্পল আমরা জানবো, তবে সেটা নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। যে ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে যে ক্রোমোজোমের সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো বা যে উদাহরণগুলো আমরা দিলাম, যেগুলো শ্রেণীবিন্যাসে ব্যবহার করা যায় বিভিন্ন ট্যাক্সনের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে, বা এদের উৎপত্তি বা হচ্ছে ফাইলোজেনি বা অভিব্যক্তি নির্ণয়ের ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণগুলো তোমরা অবশ্যই ফলো করবে। এবং একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বাসিকা গণের বিভিন্ন আন্তঃসংকর প্রজাতির মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে, যেটা যে বলেছি আমরা পলিপ্লয়েডের মাধ্যমে যেটা বলেছি, এই এক্সাম্পলগুলো তোমরা পড়বে কারণ পরীক্ষায় এটা আসে। ঠিক আছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। বাকি অংশটুকু আমি নেক্সট ক্লাসে পড়াবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ। একটু যাও, চলে আসছো।